গল্প শুরু হচ্ছে আর একজন অ্যাস্ট্রোফিজিওসিস্ট জেন একবিংশ শতাব্দীতে তার প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট এর সাথে নিউ মেক্সিকোর একটা জনমানবহীন বিরান জায়গায় রিসার্চ করছিল। এমন সময় আকাশপথে একটা পোর্টাল ওপেন হতে দেখে। সেই পোর্টালকে অনুসরণ করে তারা এগোতে থাকলে দেখে আকাশপথে একটা সাইক্লোন পৃথিবীতে নেমে আসছে। আর এর কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তির সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লেগে যায়। গল্পে এই ব্যক্তিটিই হলো থর। এরপর সিন শিফট হয়ে দ্বাদশ শতাব্দীতে দেখায় পুরো বিশ্বে যেমন 9টা গ্রহ রয়েছে, তেমন এখানে 9টা দুনিয়ার কথা বলা হয়েছে। পৃথিবীবাসীদের বলা হতো মিডগার্ড, আর শীতলতম দুনিয়া ছিল এথেনহাই। এখানে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো ফোর্স জায়েন্ট, আর এদের রাজা ছিল লোফি। এর একমাত্রই উদ্দেশ্য অন্যান্য দুনিয়ার উপর কবজা করা। আর সবথেকে উন্নত জায়গা ছিল অ্যাসগার্ড, যার রাজা ছিলেন ওডিন। দ্বাদশ শতাব্দীতে ফোর্স জায়ান্টরা যখন পৃথিবীতে হামলা করেছিল তখন পৃথিবীবাসী এতটাও বেশি ডেভেলপ ছিল না। তখন অ্যাসগার্ড পৃথিবীবাসীদের ফোর্স জায়ান্টসদের এগেনস্টে যুদ্ধে সাহায্য করেছিল। অ্যাসগার্ডরা যুদ্ধে জয়লাভ করে আর ফোর্স জায়ান্টসদের নিজেদের দুনিয়ায় ফেরত যেতে বাধ্য করে। ফোর্স জায়ান্টদের শক্তিশালী হাতিয়ার ক্যাসকেড অফ এথেন্স উইন্টার ও তারা বাজেয়াপ্ত করে নেয়, যাতে ইন ফিউচার তারা অন্য দুনিয়ার ওপর আক্রমণ না করে। এরপর সিন শিফট হয়ে আবার একবিংশ শতাব্দীতেই দেখায় অ্যাসগার্ড যে দুনিয়াটা ছিল সেটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেকটা বেশি উন্নত। এর বিজ্ঞান এবং প্রযুক্তির দানগুলো আমরা আগে জানতে পারবো। এখানকার মানুষরা দীর্ঘদিন ধরে জীবিত থাকতে পারত। পৃথিবীবাসীরা এদেরকে দেবতা হিসাবেই পুজো করত। এই দুনিয়ার রাজা ছিল অডিন, আর অডিনের দুই সন্তান, একটি হলো থর, অন্যটি হলো লোকি। এরপর সিন ঘুরে যায় থরের রাজ্য অভিষেকের সময়। যে সময় থরের বাবা থরকে রাজা ঘোষণা করতে যাবে, সেই সময় কিছু ফোর্স জায়েন্টস তাদের মহলে ঢুকে পড়ে এবং ক্যাসকেড অফ এসেন্ট উইন্টার চুরি করে ওখান থেকে পালাতে যায়। থরের বাবা এটা জানতে পারে আর ডিস্ট্রয়ার রিলিজ করে দেয়। ডিস্ট্রয়ার হলো এদেরই একটা ভয়ানক আবিষ্কার, যাকে ধ্বংস করা খুবই কঠিন। এই ডিস্ট্রয়ার মুহূর্তের মধ্যেই সবাইকে ধূলিসাৎ করে দেয় আর বাকিরা নিজের প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। থর ফোর্স জায়ান্টদের এমনতম আচরণে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বাবার কাছ থেকে যুদ্ধের আক্রমণ চায়, যে তাদের ঠিকঠাক জবাব দিতে হবে। কিন্তু তার বাবা তাকে জানায় যে একটা ভালো রাজা কোনোদিনই যুদ্ধ চায় না, কিন্তু সে সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকে। কিন্তু থরের মনে তো প্রতিশোধের আগুন জ্বলছিল, তাই লোকির প্ররোচনায় 4 বন্দুকের সাথে নিয়ে এথেন্স হাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখানে হাইন্ডাল হলো অ্যাসগার্ডের এক বিশ্বস্ত রক্ষী, যিনি দূরদৃষ্টি সম্পন্ন। অ্যাসগার্ডের একটা অবিশ্বাস্য আবিষ্কার ছিল টেলিপোর্টেশন কক্ষ। এই টেলিপোর্টেশন কক্ষের কাজ ছিল এই রুম থেকে দুনিয়ার যে কোনো জায়গাতেই টেলিপোর্ট করা যেত, আর দুনিয়ার যে কোনো জায়গা থেকে টেলিপোর্ট করে এখানে আনা যেত। হাইন্ডাল তার একটি তলোয়ার দিয়ে এই কক্ষটিকে সে পরিচালনা করত। থররা এসে হাইন্ডালের সাহায্য নেয় এবং টেলিপোর্ট হয়ে এথেন হাইয়ে পৌঁছায় এবং যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ চলাকালীন এক ফোর্স জায়েন্টস লোকির হাত ধরে ফেলে, যার জন্য লোকির হাতের রং বদলাতে শুরু করে। পরবর্তী মুহূর্তে আবার সেটি নর্মালও হয়ে যায়। লোকি ভাবে এটা বোধহয় কোনো রকম কার্স, এক রকম অভিশাপ। যুদ্ধ চলাকালীন ফোর্স জায়েন্টরা তাদের এক জায়েন্ট মনস্টার খেয়ে থরদের ওপর রিলিজ করে দেয়, যার জন্য যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থা আরও বেশি খারাপ থেকে খারাপতর হতে থাকে। কিন্তু অবশেষে থর ওই জায়েন্ট মনস্টারটির মুখ দিয়ে ঢুকে মাথার পিছন দিক দিয়ে বেরিয়ে এফোর ওফোর করে ওই জায়েন্ট মনস্টারটিকে মেরে ফেলে। কিন্তু এতেও এই যুদ্ধের সমাপ্তি ঘটেনি। ফোর্স জায়েন্টরা পরিমাণে অনেক বেশি ছিল। থররা কিছু মতেই ওদের সঙ্গে পেরে উঠছিল না। শেষ সময় যখন আসন্ন, তখন থরের বাবা টেলিপোর্ট করে সবাইকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর ট্রান্সপোর্টেশন রুমে পৌঁছে থর আর থরের বাবার দারুণ বচসা শুরু হয়। থরের বাবা বলে, একজন রাজার আদেশ অমান্য করে তুমি যুদ্ধ করতে গেছিলা, আর দেখো নিজের দম্ভের জন্য তুমি এমন একটা যুদ্ধ তৈরি করে ফেলেছো যেখানে বহু নিরীহ মানুষের প্রাণ যাবে। থর ও তার বাবাকে পাল্টা জবাব দেয়, নিজের শত্রুকে উপযুক্ত জবাব দেওয়ার তোমার এখন আর কোনো ক্ষমতা নেই, তুমি এখন বুড়ো হয়ে গেছো। এই জবাবটা শুনে থরের বাবা প্রচণ্ড রেগে যায়।
যে রাজা হতে যাবে তার দায়িত্ব বলে একটা কোনো জ্ঞান নেই। তখন থরের বাবা থরের কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে থরকে পৃথিবীতে টেলিপোর্ট করে দেয় আর তার সঙ্গে তার হ্যামারটাকেও। এই বলে টেলিপোর্ট করে দেয় যে যে এই হ্যামারের সঠিক যোগ্য সেই থরের সমস্ত শক্তির অধিকারী হবে। এরপর থর যখন টেলিপোর্ট হয়ে নিচে আসে তখন জেনের গাড়ির সঙ্গে ওর ধাক্কা লাগে। থরকে হসপিটালে অ্যাডমিট করা হয়। থর মানব সমাজের রীতিনীতি কিছুই বুঝতো না। ডাক্তাররা যখন ওকে ট্রিটমেন্ট দিচ্ছিল তখন থর ভাবলো এই মানুষগুলো ওর সঙ্গে এমনতম আচরণ কেন করছে। এর জন্য থর ওদের সঙ্গে ধাক্কাধাক্কি চিল্লাচিল্লি শুরু করে দেয়। অবস্থা কন্ট্রোল করার জন্য ওকে তখন ইনজেক্ট করে শান্ত করা হয়। জেনরা থরের সঙ্গে দেখা করতে আসলে দেখে যে থর হাসপাতাল থেকে পালিয়ে গেছে। নিরাশ হয়ে যখন জেনরা গাড়িতে বসেছিল তখন আবার পুনরায় থরের সঙ্গে জেনের গাড়ির ধাক্কা লাগে। এদিকে শিল্ড এজেন্টরা থরের হ্যামারটির খোঁজ পেলে পুরো জায়গাটিকে প্রহিবিটেড বলে ঘোষণা করে দেয়। অ্যাসগার্ডে লোকি যখন ক্যাসকেড অফ এসেন্স উইন্টার টাচ করে তখন ওর গায়ের রং নীল হতে শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে ওর বাবা পিছন থেকে এসে ওকে মানা করে দেয়। লোকি তখন বলে তার মধ্যে যে অভিশাপটা রয়েছে এই অস্ত্রটার সাহায্যে সে তার অভিশাপটাকে শেষ করতে চায়। তখন লোকির বাবা বলে এটা কোনো অভিশাপ না, আসলে ফোর্স জায়ান্টস লোফির সন্তান তুমি। লোকির বাবা বলতে থাকে ফোর্স জায়ান্ট এর এগেনস্টে যুদ্ধ শেষ হলে যুদ্ধে জয় লাভ করে বাড়ি ফেরার সময় এথেন হাইয়ের মন্দিরে একটা ছোট শিশুকে দেখতে পায়। ভেবেছিল এই শিশুটি এর নিয়ার ফিউচারে দুটো দুনিয়ার মধ্যে শান্তি বহাল রাখবে। এটা শুনে লোকি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার বাবাকে বলে থর তোমার নিজের সন্তান বলে ওকে তুমি রাজা করতে চাও আর আমি একজন ফোর্স জায়ান্টের সন্তান বলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। এটা শুনে লোকির বাবা মনে মনে খুব কষ্ট পায়। তার বড় ছেলেও এখন কাছে নেই আর ছোট ছেলেও তার সঙ্গে এরকমভাবে কথা বলছে। এটা শুনে সে অসুস্থ হয়ে পড়ে। এদিকে পৃথিবীতে লোকি যখন বসে ব্রেকফাস্ট করছিল তখন পাশের টেবিলের একজন বলছিল এখান থেকে 50 মাইল দূরে একটা মিটিয়ার পড়েছে যেটা দেখতে অনেকটা হ্যামারের মতো। এটা শুনে থর বিচলিত হয়ে ওঠে। ওই হ্যামারটির কাছে নিয়ে যাওয়ার জন্য জেনের কাছে অনুরোধ করে, কিন্তু তখন পর্যন্ত জেন এটা বিশ্বাস করে উঠতে পারেনি যে থর অন্য দুনিয়া থেকে এসেছে। তার জন্য প্রথমেই ওকে মানা করে দিয়ে ওখান থেকে চলে যায়। জেন যখন নিজের ভ্যানের কাছে এসে পৌঁছায় তখন দেখে যে শিল্ড এজেন্টরা তার আবিষ্কারের সমস্ত নথিপত্র ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করেছে। যেহেতু এই আবিষ্কারটা জেন এর সারা জীবনের কর্মের ফল তাই এজেন্টরা ওকে কিছু মানি অফার করে, কিন্তু জেন এটা রিজেক্ট করে দেয়। অবশেষে জোর জবরদস্তি শিল্ড এজেন্টরা সমস্ত কিছু নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আবার থরের সঙ্গে জেনের একটা পেট অ্যানিমালসের দোকানে দেখা হয়ে যায়। জেন থরকে লিফট দিতে রাজি হয়ে যায় এই শর্তে যে থর নিজের সম্পর্কে সঠিক এবং সত্য কথাগুলো জেনের সঙ্গে বলবে। এরপর থর যখন হ্যামারটা নিতে পৌঁছায় তখন দেখে যে ওই জায়গাটা পুরোপুরিভাবে সিল্ড হয়ে গেছে। সিকিউরিটির চোখ এড়িয়ে লুকিয়ে চড়িয়ে ওই জায়গাটিতে ঢোকে, কিন্তু তবুও সিকিউরিটিরা জানতে পারে এবং থরের সঙ্গে ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ ফাইটের পর সে যখন হ্যামারটির কাছে পৌঁছায় সে নিজের প্রাণপণে ওই হ্যামারটিকে তুলতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। অবশেষে শিল্ড এজেন্টরা তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, কিন্তু থর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, চুপচাপ বসেছিল। সে যেন মন থেকে হেরে গেছিল। এত অহংকার ছিল যে হ্যামারটা নিয়ে এখন সে সেই হ্যামারটার যোগ্য নয়। কিছুক্ষণ পর লোকি ছদ্মবেশে তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে যে থরের জন্য তার বাবা মনে এত বেশি কষ্ট পেয়েছিল যে সে এখন আর এই দুনিয়ায় নেই। ফোর্স জায়ান্টদের সঙ্গে এই শর্তে শান্তি সমঝোতা হয়েছে যে থর যেন আর কোনো দিন এসগার্ডে ফেরত না যায়। তার বাবার মৃত্যুর পর থরের মাও থরের মুখ দেখতে চায় না। এটা শুনে থর মন থেকে আরো অনেক বেশি ভেঙে যায়। এরপর জেনের প্রফেসর থরের একটা ভুল আইডি বানিয়ে শিল্ড এজেন্টদের থেকে থরকে ছাড়াতে আসেন। শিল্ড এজেন্টরা থরের রং আইডি দেখেও থরকে সেই মুহূর্তে সেখান থেকে যেতে দেয় এবং পরবর্তী মুহূর্তে ওকে চোখে চোখে রাখার পরিকল্পনা করে। এদিকে এথেন হাইয়ে লোকি ওর বাবার সঙ্গে দেখা করে আর বলে যে তুমি ওডিনকে মেরে ফেলো আর তার বদলে গোটা দুনিয়া আর তোমার অস্ত্র তোমার।
তখন লোকির বায়োলজিক্যাল বাবা বলেন যে তাহলে তুমি নিজে অডিনকে কেন শেষ করছো না? জবাবে লোকি বলেন যে কোনো খুনিকে অ্যাসগার্ডের লোকেরা সিংহাসনে বসতে দেয় না। এদিকে পৃথিবীতে থর আর জেনের মধ্যে ভালো বন্ধুত্ব ডেভেলপড হতে থাকে। থর জেন এর রিসার্চের বিষয়ে সাহায্য করার জন্য 9টি দুনিয়ার বিস্তারিত ব্যাখ্যা দেয়। এদিকে অ্যাসগার্ড এ থরের 4জন বন্ধু থরের এরকম একটা দুর্দিনে থরের পাশে থাকার জন্য হাইন্ডালের সাহায্যে টেলিপোর্ট হয়ে পৃথিবীতে আসে। পৃথিবীতে এসে থরকে নিয়ে যেতে চাইলে থর বলে ওর জন্য ওর বাবার মৃত্যু হয়েছে, ওর জন্য ও আর ফেরত যেতে চায় না। তখন থরের বন্ধুরা থরকে জানায় যে থরের বাবা এখনো জীবিত রয়েছেন আর লোকি তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছে। কিন্তু এই আশার বিষয়টি সিল্ড এজেন্টদের সাথে সাথে লোকিও জানতে পারে আর সেই সঙ্গে লোকি তাদের ডিস্ট্রয়ারটিকে থরের ওপর প্রেরণ করে আর বলে দেখো ও যেন জ্যান্ত না ফিরতে পারে। আর সেই সঙ্গে টেলিপোর্টেশন কক্ষটিকে অধিকার করার জন্য অ্যাসগার্ড এর বিশ্বস্ত রক্ষী হাইন্ডালকে ক্যাসকেড অফ এশেন্টস উইন্টার দিয়ে ফ্রিজ করে দেয় আর ফোর্স জায়ান্টদের টেলিপোর্ট করে অ্যাসগার্ডে নিয়ে আসে তার বাবা ওডিনকে হত্যা করার জন্য। লক্ষ্য করলে বুঝতে পারবে এটা একটা দারুণ সিন। শিল্ড এজেন্টরা ইনফরমেশন মাফিক ঘটনাস্থলে পৌঁছালে দেখে যে একটা বিরাট দৈত্য টেলিপোর্ট হয়ে পৃথিবীতে এসেছে আর সেই দৈত্যটা সঙ্গে সঙ্গে সামনে থাকা সমস্ত কিছুকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে। থরের বন্ধুরা প্রথম অবস্থায় ওই জায়ান্টটিকে বিভ্রান্ত করে জায়ান্টটিকে শেষ করতে সফল হয়ে যায়, কিন্তু এটা বোধহয় ডিস্ট্রয়ার, সে বোধহয় কোনোদিনই ধ্বংস হবে না। মুহূর্তের মধ্যে ডিস্ট্রয়ারটি নিজেকে রিপেয়ার করে নিয়ে পুনরায় ওদের উপর হামলা করতে শুরু করে দেয়। থরের সকল বন্ধুরা ডিস্ট্রয়ের সঙ্গে লড়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল। থর তখন ওর বন্ধুদের বলে এবার আমি ওর সাথে লড়বো, তোমরা একটা নিরাপদ জায়গায় চলে যাও। যেহেতু থরের কাছে আর কোনো রকম ক্ষমতা ছিল না তাই থর ডিস্ট্রয়ারটিকে বলল তুমি আমাকে মেরে ফেলো কিন্তু বাকি সবাইকে ছেড়ে দাও। এটা শুনে ডিস্ট্রয়ারটি খুব জোরে একটা পাঞ্চ করে আর থর অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। নিজের কথা না ভেবেই দুর্বল মানুষকে রক্ষা করার জন্য প্রথমবার থর নিজেকে স্যাক্রিফাইস করেছিল, যেটা কিনা একটা রাজার মহান গুণ। আর সেই সঙ্গে সঙ্গে থরের হ্যামারটিও অ্যাক্টিভ হয়ে যায়, সাথে সাথে থর তার সমস্ত শক্তি পুনরায় ফিরে পায়। ডিস্ট্রয়ারটি আবার থরের ওপর আক্রমণ করতে উদ্ধত হলে থরের একটা হ্যামারের আঘাতে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এরপর থর আকাশপথে একটা সাইক্লোন তৈরি করে ডিস্ট্রয়ারটিকে ওই সাইক্লোনের মধ্যে নিয়ে আসে আর ওখানে ওর সঙ্গে লড়াই করতে থাকে। অবশেষে থর ওই ডিস্ট্রয়ারটিকে চিরতরে ডিস্ট্রয় করে দেয়। এরপর শিল্ড এজেন্টরা এসে থরের কাছে ক্ষমা চেয়ে নেয়। থর তখন বলে যে আমাদের লক্ষ্য এক, আমাদের লক্ষ্য এই পৃথিবীকে রক্ষা করা, কিন্তু জেনের কাছ থেকে যা কিছু নিয়েছো সব ফেরত দেবে। এবার থরের বাড়ি ফেরার পালা। আগে যেখানে পোর্টালটা খুলেছিল সেখানে থর পৌঁছে বারবার হাইন্ডালকে অনুরোধ করতে থাকে পোর্টালটা খোলার জন্য। অবশেষে হাইন্ডাল নিজেকে ফ্রি করে ফোর্স জায়ান্টের সঙ্গে লড়াই করে বহু কষ্টে পোর্টাল ওপেন করতে সক্ষম হয়ে যায়। খুব শীঘ্রই জেনের সঙ্গে দেখা হবে এই বলে থর তখন সেখান থেকে বিদায় নেয়। এদিকে ফোর্স জায়ান্ট লোফি যখন ওডিনকে মারতে উদ্যত হয় তখন লোকি এসে তার একটা মাত্র প্রহারেই ফোর্স জায়ান্টকে ধূলিসাৎ করে দেয়। ঘটনাস্থলে থরও এসে পৌঁছায়। থর লোকিকে জিজ্ঞাসা করে যে কেন সে তার সঙ্গে এরকম করেছে। তখন লোকি বলে যে তার এই সিংহাসনের দরকার নেই, সে বরাবরই থরের মতন যোগ্যতা অর্জন করে এসেছে। এখন সে ওই জায়ান্টগুলোর পুরো দুনিয়াটিকে নষ্ট করে সে তার বাবাকে খুশি করতে চায়। এখানে এই টেলিপোর্টেশন রুমটাকে ও অস্ত্র হিসাবে ব্যবহার করবে যতক্ষণ না ওদের দুনিয়াটা পুরো তরে শেষ হয়ে যায়। থর লোকিকে বোঝায় এটা ঠিক না, এতে নিরীহ ফোর্স জায়ান্টদের প্রাণহানি হবে। কিন্তু লোকি কোনো কিছু শুনতে রাজি নয়। এর জন্য থর আর লোকির মধ্যে লড়াই বেঁধে যায়। লোকি চাণক্যের মতন কুটিল বুদ্ধির অধিকারী হলেও থরের মতন শক্তিশালী ছিল না, তাই শেষে লোকি হেরে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ওই অস্ত্রটিকে বন্ধ করার আর কোনো উপায় না দেখে থর তখন ওই জায়ান্টগুলোকে বাঁচানোর জন্য যে ক্রিস্টালের সেতুটি কক্ষটিকে ইন্ধন যোগাতো সেই সেতুটিকে নষ্ট করতে থাকে আর সঙ্গে সঙ্গে একটা বড় ব্লাস্টে লোকি এবং থর মহাশূন্যে পড়ে যেতে থাকে। এমন সময় তাদের বাবা এসে থরকে ধরে নেয় আর থর লোকিকে ধরে থাকে।
তাদের বাবা বাঁচানোর জন্য থরের হাত ধরেছে, কিন্তু তার হাত ধরেনি। এই অভিমানে সে তার হাত ছেড়ে দেয় আর মহাশূন্যে হারিয়ে যায়। এরপর সিন শিফট হয়ে কয়েকদিন পরের ঘটনা দেখায়। যেহেতু পুলটা নষ্ট হয়ে গেছিল, তাই পৃথিবীর সঙ্গে টেলিপোর্ট হওয়ার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গেছিল। এরপর জেন আর থর অপেক্ষা করতে থাকে, হয়তো আবার কোনো একদিন তাদের দেখা হবে। এই গল্পের একদম শেষের সিনে আমাদেরকে দেখায় শিল্ড এজেন্ট নিক ফিউরি প্রফেসরকে ডেকে এই দুনিয়ার সঙ্গে অন্য দুনিয়ার পোর্টাল তৈরির প্রজেক্টে সাহায্য করতে বলে। এই সময় আমরা কিছুক্ষণের জন্য লোকির ছায়া আয়নায় দেখতে পাই। লোকি এখনো মারা যায়নি, সে প্রফেসরকে হিপনোটাইজ করে রেখে দিয়েছে। তাই লোকি যখন প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করতে বলেছিল, প্রফেসরও একইভাবে ওই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আর এইভাবে এই গল্পের শেষ অংশকে অ্যাভেঞ্জার গল্পের সঙ্গে জোড়া হয়।